বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছ থেকে শুনতে চাই যে পরিবর্তিত পরিস্থিতি এবং অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি, সেটা আসলে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনারা মনে করেন? সরকার যেটা আছে সেটা রাজনৈতিক নয়, যদিও রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক বিষয়, বাট অন্তর্বর্তীকালীন সরকার এবং মূলত টেকনোক্রেটরা দেশ চালাচ্ছেন। আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক ওনাকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাই। দেশের মানুষ 15 থেকে 17 বছর ধরে অপেক্ষা করছে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য, এবং আগের সরকার মানুষের সেই অধিকার কেড়ে নিয়ে ফ্যাসিবাদের তারা নিজেদেরকে রূপান্তরিত করেছিল। মুখে বলতো গণতান্ত্রিক, কিন্তু কার্যত ছিল ফ্যাসিবাদ। তো সবার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরে যেতে চাই, যেখানে আমার ভোটের অধিকার থাকবে, আমার চাওয়া পাওয়ার মূল্য থাকবে, এবং সকল সুযোগ সুবিধা রাষ্ট্র যেগুলো নিশ্চিত করে সেগুলো থাকবে, কোনো বৈষম্য থাকবে না। সে কারণেই চূড়ান্ত পর্যায়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। শেষ পর্যায়ে 5ই আগস্ট এই সরকার এসেছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং অভ্যুত্থানের মধ্যে আসার পরে এই সরকারকে আমরাই বলা চলে এনেছি, বা আমরা এটাকে সাহায্য করেছি, বা এখন আমরা করে যাচ্ছি। পরিবর্তিত পরিস্থিতিতে সবার একটাই আশা যে একটা দেশে গণতন্ত্র ফিরে আসবে, এবং যে সরকার আমাদের মূল ইগুলো কেড়ে নিয়েছিল সেটা কত তাড়াতাড়ি আমরা রেস্টোর করতে পারি, সেটাই এই সরকারের কাছ থেকে আশা করে। কিন্তু আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি যে সরকার সংস্কার করুক। সংস্কার শুধু সরকার না, আমরা নিজেরাও চাই। আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি আগেই 31 দফা দিয়েছে, এবং সেটা সংস্কারের জন্যই। কোথায় কোথায় সংস্কার করা দরকার সেগুলো কিন্তু আমরা বলেছি। কিন্তু এই সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু ক্লিয়ার কাট এখন পর্যন্ত সংস্কারের কোনো সেই রকম পদক্ষেপ আমরা দেখি নেই। কিন্তু এটার পাশাপাশি যে একটা নির্বাচনের দিকে যে সরকার যাবে, যদিও মাঝে মাঝে 2-1 কথা বলেন নির্বাচনের কথা, কিন্তু সেই ব্যাপারে আমরা এখনও ক্লিয়ার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যেটা আমরা বলেছি যে সংস্কারও করেন, পাশাপাশি একটা রোড ম্যাপ দেন যে আপনি কি কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে করতে চান। কিন্তু সেই ব্যাপারে এখন পর্যন্ত একটা ধোঁয়াশাই আছে, এবং সেই ধোঁয়াশার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার জন্য তারা চেষ্টা করছে। এবং আমরাও এটা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে যত দেরি হবে গণতন্ত্রটা ফিরিয়ে আনতে, মানুষের রায় নিয়ে সরকারে একটা অধিষ্ঠিত হতে যে পর্যন্ত সেটা না হবে, সেই পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্র চলতেই থাকবে। এবং সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত সরকার যত পারঙ্গম হবে বা শক্তিশালী হবে, এই সরকারের পক্ষে কিন্তু ততটুকু সেইভাবে মোকাবেলা করা খুব একটা সহজ হবে না। তাই আমরা বারবার বলে আসতেছি যে আমরা নির্বাচনের একটা রোডম্যাপ তারা ঘোষণা করুক, এবং ইমিডিয়েট যে সমস্ত সংস্কারগুলো করা দরকার সেগুলো তারা হাতে নেক। পাশাপাশি যে আজকের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেগুলো কমানো উচিত, যেটা আগে সরকার বিভিন্ন জায়গায় সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্যকে তারা নিয়ন্ত্রণ করেছিল, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করেছিল। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো এখনও সেই ফ্যাসিবাদের লোকরাই বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে, কিন্তু তাদের পরিবর্তন করে
যে সামনের দিনে যে সংস্কার সহ যে বিষয়টা বাস্তবায়ন করা দরকার, যে শক্তির দরকার, সেটার দিকে বরঞ্চ সরকার খুব বেশি একটা নজর দিচ্ছে না। এবং এটা আমরা আশা করব যত দ্রুত সরকার সেদিকে নজর দিবে ততই দেশের জন্য মঙ্গল এবং সরকারের জন্য মঙ্গল। শাহাদাত হোসেন সেলিম। জি, ধন্যবাদ আপনাকে। আমি সহ আলোচক সালাম ভাইকে ধন্যবাদ। ওনার কথার সাথে আমি একমত। আমরা 2008-09 সালের পর থেকে গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এই লড়াই আমরা গত 15-17 বছর যাবৎ করে আসছি। এবং এই লড়াইতে আমাদের অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, হামলা মামলা, গুম শিকার হয়ে আমরা কিন্তু মাথা নত করিনি। আমরা কিন্তু সরকারকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করে গিয়েছি এবং একটা জনমত সৃষ্টি করেছি এবং সরকারকে অনেকটা একঘরে করে ফেলেছি। সরকার একঘরে হয়ে নিজেদের এবং নিজেদের মধ্যে নির্বাচন করতে আমরা তাদেরকে বাধ্য করেছি 2024 সালে। সেই একতরফা নির্বাচনের প্রেক্ষিতে জনগণ প্রায় সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা সবসময় বিশ্বাস করতাম যে একটা আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই অংশগ্রহণের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান হবে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে আপনার পরাজিত করবে এবং সরকার পালিয়ে যাবে অথবা আপনার সরকার ক্ষমতাচ্যুত হবে। তো সে আশাই আমরা ছিলাম এবং বাস্তবে সেটাই ঘটেছে। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন স্বৈরতন্ত্র যেভাবে পরাজিত হয়েছে, এইবারও সেই স্বৈরতন্ত্র সেভাবে পরাজিত হয়েছে। স্বৈরশাসনকে পরাজিত করে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা সেখানে জাতীয় সরকার অথবা রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠা না করে আমরা চেয়েছি যে যেইটার জন্য আমরা 15 বছর আন্দোলন করেছি, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের জন্যই কিন্তু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছি, সমর্থন দিয়েছি। এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটা নির্বাচনী কাঠামোকে যেভাবে ধ্বংস করেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করেছে, সেই ধ্বংসস্তূপকে তারা কিছুটা কার্যকর করে নির্বাচনী ব্যবস্থাকে একটা সফল করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, এগুলোকে সংস্কার করে একটা নির্বাচনী রোডম্যাপ দেবে। এবং আসলে রাষ্ট্রটা পরিচালনা করায় তো রাজনীতিবিদরাই, অনেক দিন ধরেই রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করছে। যদিও আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা মানি নাই এবং আমরা একটা ফ্যাসিবাদী, ক্ষমতালোভী এবং লুণ্ঠনকারী সরকার হিসেবে চিহ্নিত করেছি। যাই হোক, আমরা আশা করেছিলাম যে যেই জন্য আমরা লড়াই করেছিলাম, জনগণ তার নিজস্ব পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করবে, সেই জনপ্রতিনিধি দেশ শাসন করবে। আমরা সেই তিমিরেই রয়ে যাচ্ছি বলে আমার কাছে এক ধরনের আশঙ্কা সৃষ্টি হচ্ছে এখন। কারণ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একটা রোড ম্যাপ আমরা চাচ্ছি যে কবে নাগাদ আমরা একটা নির্বাচন পেতে পারি, কারণ এটা আমাদের জন্য জানাটা জরুরি দরকার। আমরা এই সরকারের মাধ্যমে আমরা একটা ট্রেনে আপনি কি মনে করেন যে আপনারা সেটা জানার জন্য যথেষ্ট পরিমাণে চাপ বা দাবি বা আবদার যেটাই বলি না কেন সেটা করতে পেরেছেন? না, আমরা তো এই মুহূর্তে সরকারকে কোনো রকমের চাপ দেওয়ার পক্ষপাতী না। আমি সেই জন্য বললাম চাপ, দাবি, আবদার। আমরা দাবি করে যাচ্ছি। আমাদের সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে, যে রাজনৈতিকগুলো গণতান্ত্রিক আন্দোলনে ছিল, যে রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন ছিল, প্রত্যেকটা দলে কিন্তু একটা রোডম্যাপ চাচ্ছে, একটা নির্বাচনী একটা রূপরেখা চাচ্ছে। এটা চাওয়ার কারণটা হলো যে আমরা তো ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা একটা চলন্ত ট্রেনে আমরা চড়ে বসছি। এখন ইউনূস সাহেব এটা আপনার ড্রাইভ করছেন। আমাদের তো জানার অধিকার আছে, আমরা যে চট্টগ্রাম, ঢাকা থেকে রওনা হলাম, চট্টগ্রাম আমরা কতক্ষণে গিয়ে পৌঁছবো, কত ঘন্টা লাগতে পারে, সেটা যদি আমরা জানতে পারি তাহলে সেভাবে প্রস্তুতি নিয়ে আমরা ট্রেনটাতে যা উঠেছি আমরা আরও প্রস্তুতি নিতাম। পথে কোথাও দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া কিনে নিতাম, আমরা সেভাবে আমরা ব্যবস্থা করতাম যে আমাদের এতক্ষণ সময় লাগতে পারে, পথে পথে এই যানজট সৃষ্টি হতে পারে, এইভাবে সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু আমরা জানছি না। এবং আমরা কেমন জানি একটা ধোঁয়াশে পরিবেশটা আমরা লক্ষ্য করছি। সরকারের পক্ষ থেকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা সংস্কারগুলো তো চাই। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, প্রত্যেকটা মন্ত্রিসভা বা মন্ত্রণালয়গুলো সংস্কার করবে, তারপরে নির্বাচনের কারণেও সংস্কার করতে হবে। আপনার দুর্নীতি দমন কমিশন থেকে আরম্ভ করে বিচার বিভাগ, পিএসসি, এগুলোকে সংস্কার করা দরকার। এবং সংস্কার চলমান প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলো এসে সংস্কারটাকে আরও গতিশীল করবে জনগণের ম্যান্ডেট নিয়ে। কিন্তু এখানে আমরা কিছুটা এখন হতাশ।
হতাশের কারণে ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন আমাদের সর্বশেষ দেখা হয়েছে, আমরা ওনাকে বলেছি, দেখেন বাংলাদেশ একটা সমস্যা সংকুল একটা দেশ, এখানে অন্তত 58টা মন্ত্রণালয় আছে, আপনি মন্ত্রিসভার পরিধি আর একটু বাড়ান, উপদেষ্টা মণ্ডলীর পরিধি, এবং সেখানে সৎ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ এবং যারা আপনার উৎসাহী এবং যারা কাজ করতে আগ্রহী এবং যারা দেশের প্রতি দায়বদ্ধ আছে, যাদের চিন্তা চেতনার মধ্যে দেশকে কিছু দেওয়ার চিন্তা আছে, তাদেরকে আপনারা অন্তর্ভুক্ত করেন। উপদেষ্টা পরিষদ তো বাড়ালেন, উপদেষ্টা যেটা বাড়ালেন সেটা কিন্তু আমরা এটা আশা করি নাই। আপনি এটা বলেছেন যে টেকনোক্রেট, এখানে যে 3 জন উপদেষ্টা নিয়েছেন তারা তো কেউ টেকনোক্রেট না, বা আমরা কেউ চিন্তাই করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা অসম্ভব রকমের সমালোচনা হচ্ছে, ছাত্ররা মশাল মিছিল বের করেছে বঙ্গভবনের সামনে, এটা আমরা আশা করিনি। আসলে যেই মানে উপদেষ্টা হওয়ার মাপকাঠিটা কী এবং উপদেষ্টা কারা হতে পারবে সেটাও আমরা বুঝতেছি না। এর আগে আমাদের একটা ধারণা ছিল, বা আমরা যেটা চর্চাটা দেখেছিলাম, যে গত 3টা নির্বাচন যেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রধান 2টি রাজনৈতিক দল থেকে তো ওনারা নাম নিতেন, ওনারা সেখান থেকে কিছু নাম দিতেন এবং অন্যদের থেকেও কিছুটা নাম দিতেন যারা মানে বিশেষ করে সরকার পরিচালনায় দক্ষ। কিন্তু এখানে সরকার পরিচালনায় আমি এই গত 3 মাসের মধ্যে একবারই সচিবালয়ে গিয়েছিলাম, দেখলাম যে সেখানে শ্মশানের মতো নীরবতা, মানে কেউ কোনো কাজ করছে না এবং সরকারকে গতিশীল করার জন্য, সরকারকে কার্যকর করার জন্য, সরকারকে দৃশ্যমান করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে না। প্রত্যেকটা মন্ত্রণালয় যদি 1%, 2%, 5% সংস্কার করতেন এবং তারা যদি বলতেন যে আমরা এই সংস্কার করেছি, সেই জিনিসগুলো হলো আমরা এখানে কিন্তু কিছুটা আশাবাদী হতে পারতাম যে না, সংস্কারের তো একটা রূপরেখা চলছে। এখানে অনেক মন্ত্রণালয় আছে যে মন্ত্রণালয়গুলোর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো বছরের বছর লস দিয়ে যাচ্ছেন, সেগুলোকে অন্তত লাভে না আনুক, ব্রেক ইভেন্টে আনার মতো ওনারা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন কিনা এটা আমরা টের পাচ্ছি না। এখানে শুধু অর্থ মন্ত্রণালয়কে আমরা দেখছি যে অর্থ মন্ত্রণালয় মোটামুটিভাবে একটা তারা কিছু ঋণ শোধ করেছেন, তারা লাগাম টেনে ধরছেন এবং তারা কিছু যে মানে চেষ্টা করে যাচ্ছেন যে যেন মানে গতিশীল পায়, এবং তারা এক পর্যায়ে বলেছেন যে এলসি করাটা যেটা বন্ধ হয়ে গেছে, আপনারা ইচ্ছা করলে এখন এলসি করতে পারেন, কারণ আমাদের মোটামুটি এলসি করার মতো বৈদেশিক মুদ্রা আছে। আর একটা আমরা দেখেছি একটা যে মেট্রো রেলের 2টো স্টেশনটাকে তারা খুবই অল্প খরচের মধ্যে চালু করতে পেরেছে এবং সময়ের অনেক আগে যে প্রতিটি সরকার যেটা ধারণা দিয়েছিলেন তার চাইতে অনেক কম খরচে এবং অনেক কম সময়ে করেছেন। এর বাইরে আসলে আমি কোনো মন্ত্রণালয় সেভাবে কোনো সাফল্য আমরা দেখছি না। বিভিন্নভাবে ধরেন আপনার যে আসিফ নজরুল সাহেব যে মন্ত্রণালয়টা চালাচ্ছেন, সেখানে তো বিচার বিভাগের জবাবদিহিতাকে আনার মধ্যে দিয়ে অথবা আপনার একজন মানে দারিদ্র মানুষ আইনের সেবা পাওয়ার জন্য, আইনের আশ্রয় নেওয়ার জন্য তার যে মানে তার ব্যয়টা এত বেশি বেড়ে গেছে এবং মানে অপর্যাপ্ত ব্যয়, ওগুলোকে একটা সংস্কার করার তো দরকার। এই সংস্কারগুলো আমরা দেখছি না। অন্যান্য মন্ত্রণালয়গুলো একই অবস্থা। আপনার এই যে দ্রব্যমূল্য সিন্ডিকেট ভাঙার জন্য আমরা বলছিলাম যে মাঝখানের মধ্যস্বত্বভোগীদেরকে আপনারা কমিয়ে নিয়ে আসেন, কৃষক থেকে সরাসরি গ্রাহক পর্যায়ে আপনারা যে পণ্যটা তুলে দেওয়ার চেষ্টা করেন, এগুলো দেখছি না। পাশাপাশি যেই সম্প্রসারণ করেছেন এবং যে পরিবর্তনটা করেছেন, এই পরিবর্তনটাও আমাদের কাছে খুব বেশি কাঙ্ক্ষিত আমাদের কাছে মনে হয়নি। এখন আমরা বারবার বলছি যে আপনারা ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ দিয়ে দেন এবং জুন বা তার পরের সময় আপনারা একটা নির্বাচনী রূপরেখা আমাদের সামনে দেন। কিন্তু আমরা আসলেই কিছুটা মানে হতচকিত, কিছুটা হতাশ এবং আপনার কিছুটা স্তম্ভিত যে আমাদের এই কথাগুলোকে আপনারা কোনোভাবে কানে নিচ্ছেন না। এখন হয়তো আমরা যেটা চিন্তা করছি যে হয়তো এই ব্যাপারে আমাদেরকে আপনি যেটা বলছেন যে চাপ আন্দোলন অথবা একটা আলটিমেটাম, এগুলো হয়তো শেষ পর্যন্ত আমাদেরকে দিতে হতে পারে। আব্দুল সালাম, আপনার কাছে মানে উনি তো সরকারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুললেন এবং আপনার কাছে কি মনে হয় যে সবাই একটু সময় দিতে চাইছিল বা যেটুকু দরকার সেই সময় সরকার নিতে পারতো, কিন্তু তাদের পারফরমেন্স বা ইনএফিসিয়েন্সি বা কোনো একটা বিশেষ ডিরেকশনে নিয়ে যাবার অনেকেই মনে করেন একটা চেষ্টা আছে, সেই কারণে এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, আতঙ্ক, দুর্ভাবনা তৈরি হচ্ছে সবার মধ্যে বা অনেকের মধ্যে? না, এটা যতই দিন যাবে ততই কিন্তু মানে এই প্রশ্নটা বেশি করে আসবে, কারণ সময় একটা ব্যাপার। 3 মাস কিন্তু একেবারে কম সময় না। 3 মাস একটা ইন্টারিয়াম গভর্নমেন্টের দায়িত্ব থাকে একটা নির্বাচিত সরকার আনা। এই সরকার কিন্তু সেদিকেও হাঁটতে পারে নাই, বা আজকে সংস্কার যেটা করবে সেই সংস্কারের দিকেও কতটুকুই বা এগিয়েছে। কিন্তু তারপরও আমরা চাই, আমাদের কথাটা কিন্তু অর্থাৎ আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য। যে গণতন্ত্রটা স্বাধীনতার 52-53 বছর পার হলেও এখন পর্যন্ত রাজনীতি বা গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই। আজকে রাষ্ট্রটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই কারণেই কিন্তু
কাজে এখনও যদি এই সরকার ওইটা যদি চিন্তা না করে যে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই ফিরিয়ে দিতে হবে, গণতন্ত্রটাকেই আবার ইস্টাবলিশ করতে হবে এবং গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কি কি সংস্কার করা দরকার সেটা যদি না চিন্তা করে, শুধু যদি চিন্তা করে যে আজকে সব কি পরিবর্তন করতে চান, আমরা তো বলছি, ওনারা বলুক না কেন, এখন পর্যন্ত ক্লিয়ার কোনো কিছু নাই, কনসেপ্ট নাই। আর যতই এটা সময় লাগবে ততই কিন্তু মানুষ হতাশাগ্রস্তই হবে। যত কিছু মানুষের, আমরা স্বাধীনতার পরে দেখছি শেখ মুজিবুর রহমান সাহেব বলছেন 3 বছর সময় দেন সব ঠিক করে দেব, কিন্তু 3 বছরের মাথায় যখন মানুষ দুর্ভিক্ষ দেখছে, যখন মানুষ খাইতে পারে নাই, যখন দেখছে আমার রিলিফ চুরি হয়ে যাচ্ছে, যখন দেখছে যে আজকে গম চুরি হয়ে যাচ্ছে, দুর্নীতি বাড়তেছে, তখন কিন্তু আর 3 বছর কেন একটু সময়ও দিতে চায় নাই। তো এই জন্য বললো যে সময় মানুষ দিতে চায়। আজকে দেখেন বাংলাদেশে 5ই আগস্টের পরে কয়েকদিন তো পুলিশই ছিল না, এই ঢাকা শহরে বিশেষ করে, কিন্তু বাংলাদেশের মানুষ কত সচেতন। ওই সময় কিন্তু এই ঘটনা যদি ইউরোপে ঘটতো, আমেরিকার যে কোনো জায়গায় ঘটতো বা আফ্রিকায় ঘটতো, তাহলে কিন্তু লুটতরাজ হয়ে, যেটা আওয়ামী লীগ যেটা বলছিল যে কয়েক লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হয় নাই। পাশাপাশি যেটা আজকে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু পাশাপাশি যেটা যে আমাদের বিএনপির নেতা দেশনায়ক তারেক রহমান সেই সময় যে রাষ্ট্রনায়ক সুলভ যে তার ভূমিকা ছিল, সেই ভূমিকার কারণেই কিন্তু এখন পর্যন্ত দেশে একটা অ্যানার্কির দিকে যায় নাই, যেটা এখন কিন্তু দেখেন চুরি বেড়ে যাচ্ছে, রাহাজানি বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা কতদিন তারা নিয়ন্ত্রণ করবে, কতদিন তারা এটা পারবে না। আজকে দেখেন ডেঙ্গুর প্রভাবে এই কয়েক মাসে প্রায় কত লোক মারা গেছে, এটা কারো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা নাই মানে এই কারণে সিটি কর্পোরেশন নাই, মেয়র নাই, কাউন্সিলর নাই। একজন মনে করেন প্রশাসক বানাইছেন, উনি দিনে হয়তো 1 ঘন্টা সেখানে বসে, অথচ ইটস এ 24 আওয়ার জব। অর্থাৎ এটা তো কমিটমেন্ট থাকা লাগবে। আজকের এই সরকার যদি যে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার, সেটাকে ধ্বংসটাকে সরাইয়া নতুন একটা গতি দিতে হবে। সেই জায়গায় আগে যদি 100 মাইল স্পিডে থাকে, এখন 200 মাইল স্পিডে সরকারকে চলতে হবে, কিন্তু আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। পাশাপাশি যে কোনো কিছুতেই, সব কিছুতেই যে রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো এই 15-17 বছর আন্দোলন করলো, রক্ত ঝরালো, গুম হলো, আজকে আহত হলো, হাজার হাজার মামলা হলো, আজকে সেই দলগুলোকে কিন্তু তাদের কোনো সিদ্ধান্তের সাথে তারা পার্ট করতে পারছে না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় তাদের এই সমস্ত বিষয়ে যদি সেই দলগুলোকে তারা পার্ট না করে, আলটিমেটলি তারা তো পারবে না। এই জন্য আমি মনে করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, প্রতিটা সিদ্ধান্তের ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তাদের যদি জাতীয় যে কোনো সিদ্ধান্ত নেয় এবং যে কোনো পরিকল্পনা যদি তারা গ্রহণ করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, সেটা ভালো হবে, তাদের জন্যও ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। তো সেই কারণে আমরা বলছি এখন তারা যেটা বলছেন যে তারা সংস্কার করে দিতে চান, কিছু জিনিস স্থায়ীভাবে ঠিক করে দিতে চান, এক ধরনের রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে চান, এবং তারা বিশ্বাস করেন বা মনে করেন যে রাজনৈতিক দল ক্ষমতা আসলে সেগুলো করবে না, এগুলো তাদেরই ঐতিহাসিক দায়িত্ব এই কাজগুলো করে দেওয়ার। তারা কি করবে এই পর্যন্ত কিছুই বলেনি। ওই যে তারা কতগুলো সংস্কার করবে, 10টা সংস্কার করবে বলছে, আমরাও তো 10টা সংস্কার কমিশন করেছেন, কমিশন করছে। শোন, একটা হলো সংস্কারের কথাই যদি বলেন, তাহলে এখানে জিয়া রহমানকে ফলো করা উচিত। 75-এর পরে, 75-এর আগে যে অবস্থাটা ছিল, আর্মি টোটাল ভ্যানিশ হয়ে গেছিল, আর্মির কোনো ডিসিপ্লিন ছিল না, কাউন্টার কু হচ্ছিল। সেখানে তারা রক্ষী বাহিনী বানায় আর্মিকে প্যারালাল শেষ করে দিয়েছিল। পুলিশ বাহিনীর যে অবস্থা ছিল, যে ফুল প্যান্ট বাদ দিয়ে হাফ প্যান্ট পরার মতো অবস্থা ছিল। শিক্ষাঙ্গনও একেবারে কিছুই ছিল না, পড়াশোনায় কিছুই ছিল না, তাই না? আজকের প্রতিটা ক্ষেত্রেই এমন অবস্থা, দুর্ভিক্ষ ছিল, মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, রিলিফ চুরি হচ্ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা ছিল না, কোথাও কোনো কিছু ছিল না। কিন্তু 7ই নভেম্বরে জিয়া রহমান সাহেবরে ক্ষমতায় বসানোর কিছুদিনের মধ্যেই কিন্তু সেই ডিসিপ্লিনগুলো তিনি ফিরে আনছেন। পাশাপাশি আজকে কৃষিতে তিনি সংস্কার আনছেন। আগে কৃষির জন্য উপরে বৃষ্টির দিকে, আল্লাহর দিকে তাকায় থাকতে হতো, কখন বৃষ্টি আসবে, তারপর আমি চাষ করব, তারপর আমি ধান বুনবো, সেটা তিনি নির্ভর করেন নাই। তিনি বলছে যে না, আমার ওই ব্যাংক এসে বলছে যে 2 জন কৃষক যদি এক সমবায় করে তো
তুমি তারে লোন দিয়ে দিবা, তাহলে সে পানির উঠানোর পাম্প নিয়ে আসবে, তাহলে আমার কৃষিকার্য তারা চালাইতে পারবে। সে টাকা কতটুকু দিতে পারলো সেটা বড় প্রশ্ন না, কিন্তু আমার দুর্ভিক্ষতাকে আমি দেশকে রক্ষা করতে পারবো। পানি দেখছে যে আজকে প্রতিবেশী রাষ্ট্র আমাকে বর্ষার সময় ভাসায় দেয় আর শুকনার সময় আমাকে পানি দেয় না, সেটার জন্য সে খাল খাটছে, তাই না? এগুলো হলো সংস্কার। আজকে এর আগে ছিল রাষ্ট্র, মানে জনগণ একটা ছিল, সেই সময় ছিল একটা আমার জনগণ একটা, ওই সময় যে সম্পদ ছিল না, ওই সময় একটা আপদ ছিল, যে একটা বিশাল একটা আমার আপদ। কিন্তু তিনি বিদেশে এই মানুষ রপ্তানি করে হাজার হাজার কোটি কোটি টাকা তিনি দেখাইছে যে কীভাবে অর্জন করা যায়। মানুষ শুধু খায় না, মানুষ দুইটা হাত আছে, সে উপার্জনও করতে পারে। ঠিক মানে ইন্টারন্যাশনাল পলিসিতে যে আজকে ভারতের উপর সম্পূর্ণ যাতে আমাকে নির্ভর করতে না হয়, সার্ক করে তিনি আঞ্চলিক একটা ফোরাম তৈরি করছেন যাতে ভারসাম্য একটা রক্ষা হয়। এগুলো হলো সংস্কার। এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার জন্য তিনি মেধাবী খুঁজে আনছে, যে শিক্ষা ব্যবস্থা তাকে যদি আমি সাপোর্ট দিই সে ভালো করবে, ইন্ডাস্ট্রিয়াল সাইডে ও আমাকে ভালো করতে পারবে, আমাকে ভালো পরামর্শ দিতে পারবে। সেটার জন্য ভালো মন্ত্রী পরিষদ তিনি গঠন করেছিলেন। অর্থাৎ মেধাবীর মূল্যায়ন দিয়ে, এখানে বুঝতে হবে যে আওয়ামী লীগ একমাত্র দলীয়করণ করতে যায় সব কিছু শেষ করে দিয়েছিল, সব শেষ। মেধার কোনো মূল্য ছিল না, মেধার কোনো মূল্য ছিল না। ব্লাড টেস্ট করে দেখতো এটা আওয়ামী লীগ কিনা, যে কারণে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে গেছিলো। আমরা চাই যে না, মেধার মূল্যায়ন করতে হবে, আমরা যেটা বলেছি, কিন্তু আজকে তো সেটাও নাই। তো এই জন্যে সেগুলো হলো সংস্কার। যদি সংস্কারে বিশ্বাস করে, আমরা তো বলছি, কেউ দেশের কোনো রাজনৈতিক দলকে মানা করছে যে সংস্কার করা যাবে না, কেউ তো বলে নাই। কিন্তু সময়টা ব্যাপার, আপনি কতটুকু সময় নেবেন, এবং এতটুকু সময় নেন, পাশাপাশি আমাকে খাবার দেন। আমার চালের দাম বাড়ছে, চালের দামটা কমান। আমার বিদ্যুতের দাম বাড়ছে, আমার বিদ্যুতের দামটা কমান। আমি পানির দাম বাড়ছে, আমার পানির দামটা কমান। আপনি ট্যাক্স বাড়াইছে বিগত সরকার, সেই ট্যাক্স আমার কমান। কাজে এগুলো তো চাবেই মানুষ, চাবে না যে আপনি আজকে তারা দ্রব্যমূল্য তো বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, এই কারণেই তো মানুষ যে আপনাকে সময় দিবে, সময় তো দিতে চায়। যেটা আমি বললাম, শেখ মুজিব বলছিল 3 বছর চাই, মানুষ 2 হাত তুলে তাকে দিছিল, কিন্তু সে তো পারে নাই। তাই কাজে এখন কি ঢাকা শহর অচল, ঢাকা শহর ট্রাফিক সমস্যা, এখন যে সমস্যা, যে কোনোভাবে এটাকে মেটানো সম্ভব হচ্ছে না। কিন্তু ওনারা তো বলতে পারেন যে 53 বছরের সমস্যা আপনি 3 মাসে সমাধান। না, 3 মাসের সমাধান তো পুরোপুরি, এর জন্য তো আমরা বলছি 3 মাসে এই সরকার সমাধান করতে পারবেও না। আমরা বলছি আপনি কি চান বেসিক, অর্থাৎ দেশে আগামীতে যে সরকারটা আসবে সে যাতে ফ্যাসিস্ট না হতে পারে, তাহলে কি করতে হবে আমাকে সেটা আপনি করেন। একটা এমপি হয়ে যাওয়ার পরে সে যাতে চুরি করতে না পারে, আপনি সেটা করেন, তাই না? ওই ব্যবস্থাগুলো আনেন, যেটা কিন্তু আপনি যে কিছুই তো করতেছেন না আজকে, সেটা তো দরকার। যে আজকে আমরা তো বলছি যে বলা হয়েছে যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা তো একটা কিন্তু ওটা বলছেন যে আপনারা বলছেন বটে, আপনাদের 31 দফা আছে, রাষ্ট্র মেরামতের রূপরেখা আছে, কিন্তু করবেন যে সেই বিশ্বাসের জায়গাটা, ওই যে আইনের শাসন, যদি আপনি আইনের শাসন তো প্রতিষ্ঠা করেন। যেমন আজকে কি শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছে, কিন্তু আজকে তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে না, সে কি এটা বাইরে যাইতে পারছে? সে তো ওই সময় মনে করছে আমি যা করছি তাই। আপনি বলেন যে প্রতি বছর, যেটা বিএনপি অলরেডি বলছে যে আমরা প্রতিটা জাতীয় নির্বাচন চাই তত্ত্বাবধায়ক সরকার অধীনে, তার মানে কোনো দলীয় সরকার নির্বাচন হবে না। তাহলে সেই সরকারটা আসলেই দেখা যাবে যে তাহলে চিন্তা করবে যে ওই ইলেকশনের আগে দাম বাড়াবে না, বিদ্যুতের দাম বাড়াবে না, প্লাস তখন সে আর জোর করে ক্ষমতায় থাকার কোনো সুযোগও থাকবে না। আপনি এটা তো একটা বেসিক, প্লাস 2 বারের বেশি হইতে পারবে না, এটা আরও একটা কাভার করবে। এর বাইরে আর কি থাকতে পারে আপনি বলেন? আমরা তো বলছি যে আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে বলছি যে আজকে এমপি পার্লামেন্ট মেম্বার যারা হয় তাদেরকে আপনি ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সম্পৃক্ত করেন না, যেটা আগে করা হয়েছে। যখনই ডেভেলপমেন্ট ওয়ার্কে সম্পৃক্ত করবে তখনই সে চোর হবে, তখনই সে গম খাবে, তখনই সে রাস্তার টাকা খাবে। ওইটা থেকে দূরে আনেন। অর্থাৎ এই বেসিক জায়গাগুলো আপনি দেখেন, রাজনীতিটাকে রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দেন। আপনি যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নাই, দেখা গেল হঠাৎ করে মন্ত্রী এমপি হয়ে গেল, তাই না? তার তো সেই কমিটমেন্ট নাই, সেই কমিটমেন্ট পিপুলের উপরে থাকবে না। আপনি যত কথাই বলেন না কেন, রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে তো ছিল না। শেখ হাসিনা কি আওয়ামী লীগকেও তো বিশ্বাস করে নাই, সে তো আওয়ামী লীগকেও বিশ্বাস করে নাই, তাই না? সে অ্যাবসলিউটলি একটা মানে ব্রুক্রেডার, নিজে একটা তার বাহিনী গড়ে তুলছিল, তার উপর নির্ভরশীল, তার আত্মীয় স্বজন, তার চাচা, মামা, ভাই, উমুক ভাই, প্লাস প্রশাসনের কিছু লোকজন হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করে নিয়ে গেছে।
এটা তো ওইভাবে এটা কি পলিটিক্সে হয়েছে? তো কাজে সেটার জন্য ব্যক্তি মনে করেন সরকার, সরকারি দল, প্রশাসন, আমরা বারবার আপনার এখানেও বসি, এই তিনটা একাকার হয়ে গেছিল। আপনি এটাকে আলাদা রাখার ব্যবস্থা করেন যাতে বিচার বিভাগ স্বাধীন থাকে, এইভাবে যাতে প্রধান বিচারপতিকে যাতে লাথি দিয়ে বের করে না দেয়া যায়, আপনি সেই ব্যবস্থাটা নেন, এটা সংস্কার করেন। এই সংস্কারগুলো করেন না কেন? কে মানা করছে? মিস্টার সাদাত হোসেন সেলিম। এখন সংস্কারের জন্য 10টা কমিটি হয়েছে, 10টা কমিটি কাজ করছে, তারা ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা, সবই ঠিক আছে। কিন্তু মানে সরকারকে যতটা গতিশীল হওয়া দরকার বর্তমান সময়ে আমরা ঠিক ততটা গতিশীল আমরা পাচ্ছি না সরকারকে। সরকারের কোনো কোথাও সংস্কারটা আমি বললাম নিজ মন্ত্রণালয় এখন যেমন এখনও মানে আগেও পিজি হাসপাতালে আনসার ধরতে হইতো ভর্তি হওয়ার জন্য, ওয়ার্ড বয় ধরতে হতো, সেখানে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এখনও কোনো নিয়ম শৃঙ্খলা ফিরে আসে নাই। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে কোনো নিয়ম শৃঙ্খলা এখনও ফিরে আসে নাই। আপনার সেটা বিআরটিএ বলেন অথবা বিটিএমসি বলেন, বিজিএমসি বলেন, কোথাও কোনো রকম কিন্তু কোনো জবাবদিহিতা ফিরে আসে নাই। আপনার হঠাৎ করে আপনার বিদ্যুতের মূল্য আপনার বেশি বেশি করে মিটারে বিল আসছে, ওয়াসার বিল আসছে। তো এগুলোর থেকে তো মানে সরকারকে যতটা দৃষ্টি দেওয়া দরকার ততটা দৃষ্টি দিতে পারছে না। এবং কেন দিচ্ছে না সেটা বুঝছি না। মানে আমরা যেই উপদেষ্টা মণ্ডলীর যেই কাঙ্ক্ষিত যেটা চেয়েছিলাম যে সম্প্রসারণটা, সেটা আসলে সেটা হয়নি। এবং আমরা যারা রাজনীতিবিদ আছি, আমরা যারা জনগণের কাছে জবাবদিহি করি অথবা মানে জনগণকে নিয়ে চিন্তা করে, এই ধরনের তো অনেক মানে আমলাও আছেন, অনেক আপনার মানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তারপরে আপনার ব্যবসায়ীর মধ্যে আছেন, কিন্তু তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে না। এখন দেখেন মানে দিন যত যাবে বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র হতে থাকবে বা অনেকে অনেক রকম আশাবাদী হয়ে যাবে। এখন কিছু কিছু লোককে দেখছি যে তাদের মানে গলার মানে স্বর অন্যরকম, সুর অন্যরকম। ৭৫ সালের যেই ৭ই নভেম্বরের পরিবর্তনের পরে দেশে একটা বিশাল রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। জিয়াউর রহমান সেই রাজনৈতিক শূন্যতা মানে পূরণ করার জন্য একটা বাংলাদেশের জাতীয়তাবাদী একটা চেতনাকে বিশ্বাসী লোকদেরকে নিয়ে একটা দল করেছেন এবং সেই দলটা ধীরে ধীরে অনেক মানে বড় হয়েছে এবং এই মুহূর্তে এটা বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল। এর বাইরে আসলে ক্ষমতায় এসে যারা যেমন এরশাদ চেষ্টা করেছেন, আপনি এরশাদের জাতীয় পার্টির অবস্থাটা কী অবস্থা দেখেন। এর বাইরে বাংলাদেশে অনেক বাঘা বাঘা রাজনীতিবিদরা নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার চেষ্টা করেছেন, তারাও কিন্তু সেটা হালে পানি পায় নাই। একটা রাজনৈতিক দল করা এবং একটা রাজনৈতিক দল করে টিকে থাকাটা অনেক অনেক কঠিন ব্যাপার। এখন কেউ যদি বুদ্ধি দেয় যে না এটা কিংস পার্টি করতে হবে, তো এখন যে কোনো রাজনৈতিক দল যদি সরকার অনুকূলে কোনো রাজনৈতিক দলের জন্ম হয়, আমরা চাই যে হ্যাঁ নতুন রাজনৈতিক দল হোক। যদি রাজনৈতিক দল যদি নতুন কোনো চিন্তা নিয়ে আসে, জনগণ যদি গ্রহণ করে, সেটা আমাদের কোনো মানে কোনো আপত্তি নাই। কারণ আমরা চাই যে জনগণ তার ভোটটাই দেখ, যাকে দেখ, আমাকে দিতে হবে না। আমি তার ভোটাধিকারটার জন্য লড়াই করছি এবং আমি তার ভোটাধিকারের জন্য লড়াই করেই যাচ্ছি। তো এখন কোনো রাজনৈতিক দল যদি কিংস পার্টি করার জন্য উৎসাহিত হয়ে যদি কিংস পার্টি করে, আমরা চাচ্ছি যে আপনার প্রথমেই সংসদ নির্বাচনটা হোক। সংসদ নির্বাচন হলে নির্বাচিত সরকারেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করবে। কিন্তু সেখান থেকে সরে এসে যদি সরকার মনে করে যে না জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনটা করা দরকার, মানে এইসব বিপজ্জনক পথে কেন জানি মানে আমাদের কাছে মানে মনে হচ্ছে যে একটা বিপজ্জনক পথে যাচ্ছে এবং যাওয়ার একটা চেষ্টা। কেউ আপনারা মনে করেন না যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন আগে করা উচিত? না, এটা তো মানে আমরা তো প্রথমেই তো দরকার যে একটা জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে রাজনৈতিক সরকারেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করা করবে, এটাই কিন্তু আমাদের সকলেরই আকাঙ্ক্ষা। কারণ আমরা একটা মানে 2014, 18 এবং 24-এ কিন্তু কেউ ভোট দিতে পারে নাই, কেউই ভোট দিতে পারে নাই, ভোট হয় নাই। এবং ধরুন 4%, 5% ভোট হইলে সেটাকে 40-50% ভোট দিয়েছে, মানে একতরফা রাতের মধ্যে সিল মেরে ভোট করেছেন। এবং 14 সালে তো ভোটই হয় নাই, 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আপনার কোনো ধরনের মানে দ্বিতীয় চিন্তা উপদেষ্টাদের মধ্যে কেউ না কেউ করছেন এবং তাদেরকে মানে হাওয়া দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করছেন, অনেকেই করছেন। কিন্তু এটা কিন্তু খুব একটা মানে একটা ভালো কিছু হবে না। ভালো কিছু হবে না যে কারণে আমরা তো 15 বছর শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট
এবং একটা আপনার সাইকোপ্যাথ সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু জান বাজি রেখে লড়াই করেছি কিন্তু গণতন্ত্র উদ্ধার করার জন্য। সেখানে কিন্তু বহু চেষ্টা করেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানে দ্বিখণ্ডিত করতে পারেনি, অথবা এর মধ্যে কোনো রকমের বিশৃঙ্খলা করতে পারেনি। যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে আর অন্যান্য দল শরিক হয়েছে। এখন বিএনপি 27 দফা একটা সংস্কারের মানে ঘোষণা করেছেন। 27 দফা সংস্কার ঘোষণা করার পরে প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন আলোচনা করে এটাকে 31 দফায় সম্প্রসারণ করেছেন। আমার মনে হয় 31 দফার মধ্যে সব কিছু চলে আসছে। এবং যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী 2বারের বেশি হতে পারবে না, আমি তো মনে করি যে কোনো মানে সংসদ সদস্য 2বারের বেশি হওয়া উচিত না। এটাও একটা রাজনীতি, মানে এটা একটা চিন্তা করা দরকার। সংসদ সদস্য যদি 10 বার হতে পারে তাহলে প্রধানমন্ত্রী 10 বারের সমস্যা কোথায়? এবং এখানে সংসদ সদস্য ধরেন নির্বাহী ক্ষমতা, সংসদ সদস্য আইন প্রণেতা, যত আপনি সংসদের সময় পার করবেন তত আপনি ম্যাচিউরড হবেন, তত না। তারপরও তো কিন্তু এখানে যে একটা মানে রাজনৈতিক যে কোন্দলটা সৃষ্টি হয়, আপনি সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের মানে তার তো স্কোপ কম থাকে অনেক, করাপশন করা, নেপোটিজম করা, কিন্তু নির্বাহী ক্ষমতা যারা এক্সারসাইজ করেন তাদের স্কোপ অনেক বেশি থাকে। সেই কারণে সেটা তো নির্বাহী ক্ষমতা যিনি এক্সারসাইজ করেন তার পক্ষে মানে যে কোনো দুর্নীতি করা বা মানে শক্ত বাংলাদেশের সংসদ সদস্যরা করেন, কিন্তু আসলে তো তার তো না, সালাম ভাই যেটা বলছেন যে বিধিবিধান অনুযায়ী সুযোগ সীমিত থাকবার কথা। তাদেরকে যদি সেভাবে যদি কাজের সাথে সম্পৃক্ত করে না করে তাহলে গম চুরি করার হয় না। যদিও এখন আর গমে কাজ হয় না, তারপর কিন্তু তারা তো মানে তারা ব্যস্ত থাকে তদবির, মানে যে তারা ব্যস্ত থাকে আপনার কিভাবে আমরা সম্পদ লুণ্ঠন করবে। এখন এখানে আপনার যেই ব্যবস্থাপনায় মানে প্রধানমন্ত্রী 400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, ওই ব্যবস্থাপনার বিলোপ আসলে আমরা সেটাও চাচ্ছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত সেই রোডম্যাপটা আমরা পাচ্ছি না। যে ব্যবস্থাপনার মাধ্যমে সংসদ সদস্যরা তারা তাদের আমানতকে খেয়ানত করতে পারবেন না, একজন আপনার আমলা তার আমানতকে খেয়ানত করতে পারবেন না, একজন জনপ্রতিনিধি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। আমরা তো সেই ব্যবস্থাপনাটা চাচ্ছি, আমরা সেই নতুন বন্দোবস্তটাই চাচ্ছি। আমরা তো একটা বন্দোবস্তের মধ্যে যেটা যে মানে একটা তত্ত্বাবধায়ক সরকারকে একটা চিরস্থায়ী রূপ নেওয়া। স্বাধীনতার 54 বছর পরেও আমরা কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে আমরা সেভাবে আমরা করতে পারিনি। নির্বাচনী ব্যবস্থা একটা বিতর্কের মধ্যে ছিল। পরপর 3টা নির্বাচন মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসার পরে একটা গণতন্ত্র কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ নিতে পেরেছিল। এবং তারা প্রত্যেকে মনে করতো যে না, আমাদেরকে তো জবাবদিহি করতে হবে, এবং অটোমেটিকলি 5 বছর পরে আমাদের ক্ষমতাটা চলে যাচ্ছে মানে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই ব্যবস্থাপনাটা ভালো ছিল, সেটা আওয়ামী লীগ নিজে ধ্বংস করে দিয়ে আসছে। কিন্তু তারা উপলব্ধি করতে পারছে যে তারা স্বাভাবিক ক্ষমতার পরিবর্তনের পথটা রুদ্ধ করে দেওয়ার কারণে আজকে সবচেয়ে বেশি ভিকটিম তো আওয়ামী লীগই হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে যদি ক্ষমতার পরিবর্তনের ব্যবস্থাপনাটা তারা যদি এভাবে মানে গলা টিপে হত্যা না করতো, তাহলে আজকে আওয়ামী লীগের এই পতনটা হতো না। এবং পতনটা যে এত নির্মমভাবে হয়েছে, এবং 300 শুধু এমপি না, এটার সাথে এই মানে বাতিল মোকাররম ইমাম, আপনার সাংবাদিক এবং আপনার এখানে মানে আইনজীবী, এদেরকে পালিয়ে যেতে হয়েছে। আমরা সেই ব্যবস্থাপনার বাইরে নতুন ব্যবস্থাপনা চাই, কিন্তু সরকার, আমি আবারও বলছি যে সরকারের কাছ থেকে আমরা সেই কাঙ্ক্ষিত যেই মাত্রাটা পাওয়া দরকার সেটা পাচ্ছি না। ধরুন এখন যানজট নিরসনের জন্য যদি সরকার চায় যে যেই এলিভেটেড এক্সপ্রেস ওইটাকে খুব দ্রুততার সাথে কাজ করে শেষ করবে, ইস্টার্ন বাইপাসটাকে দ্রুততার সাথে কাজ করে শেষ করবে, তারপর প্রয়োজনে খুব দ্রুততার সাথে আপনার যদি ঢাকা থেকে আপনার কুমিল্লা পর্যন্ত ট্রেন লাইনটাও চালু করে, ঢাকার উপর থেকে চাপ কমে যাবে, ঢাকা থেকে যদি আপনার সাভার দিকে ট্রেন লাইনটা, এই কিছু কিছু প্রকল্প খুব জোরে সোরে হাত দিয়ে নামিয়ে ফেলে ঢাকাটাকে বাঁচানো দরকার। সেইটা কিন্তু আমরা দেখছি না, আমরা কিন্তু এই জিনিসগুলো দেখছি না। দ্রব্যমূল্যের কষাঘাত যেটা, সেটাও আমরা জনগণ খুবই জর্জরিত। এইসব ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে কথাবার্তা খুব কম হচ্ছে, বরঞ্চ মাঝে মাঝে রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করে কিছু কথাবার্তা অনেকেই বলছে, যেটা যাদের বলার কথা নয় আর কি। সেখানে আমরা শঙ্কা প্রকাশ করছি যে আমাদেরকে কি আপনি যেটা বলেছেন, আমরা কি কোনো চাপ দিচ্ছি কিনা। বা আমার মনে হয় যে আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার পর আসলে আমাদেরকে রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না, যদি না আমরা এই সরকার থেকে সঠিকভাবে আমরা একটা রোডম্যাপ না পাই। এই যে মানে উপদেষ্টা মণ্ডলী যেটা করেছেন সহসা, এই উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে আপনি যদি একটা ভোটিং সিস্টেম নেন, কেউ কল্পনা করে নেই যে আপনার এখানে একজন মানে নাট্যকারকে, এই মুহূর্তে তো একজন নাট্যকার বাংলাদেশে এতটা সমস্যা, মানে সংস্কার এতটা একজন নাট্যকার কিন্তু এই সময়ে মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা হয়ে তিনি কি কাজটা করবেন, তিনি কি উদ্ধার করে ফেলবেন সেটা আমাদের ধারণা নাই। এবং ওনার অবদানটা কি এই সময়ে,
ওনার অবদানটা তো নাই, এই বরঞ্চ উনি ফ্যাসিস্ট সরকারের পক্ষের লোক। তো আমরা যদি ফ্যাসিস্ট সরকারের পক্ষের লোককে পুনর্বাসিত করার জন্য এই সরকারকে দেখি, তাহলে তো আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ তো হবেই। এটা আমরা তো আশা করি নাই। এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা এক ধরনের শঙ্কার মধ্যে আছে, এটা আপনাকে বলতে দ্বিধা নাই। কিন্তু আমরা চাই যে ডক্টর ইউনূস সাহেব যে একটা মহান ব্যক্তি এবং একটা আন্তর্জাতিক এত বেশি খ্যাতিসম্পন্ন ব্যক্তি, এবং তিনি তার মানে সমহিমায় উজ্জ্বল একজন ব্যক্তি, এই বয়সে এসে আমার মনে হয় ওনাকে যে কষ্টটা দেওয়া হয়েছে, প্রাকৃতিকভাবে প্রতিশোধটা কিন্তু প্রকৃতি নিয়ে ফেলেছে। উনি যখন কোর্টে যেতেন 8তলা লিফটটা বন্ধ করে দিতেন, ওনাকে হেঁটে হেঁটে উঠতে হয়েছে। তো উনি তো বুঝেন যে আপনার সরকার এবং বিরোধী দলের মধ্যে আচরণটা কেমন করেছেন। তাহলে উনি এই বয়সে এসে যেটা পেয়েছেন, উনি বলছেন যে ওনার প্রতি কোনো দেবীর অভিশাপের কারণে উনি এই কষ্টটা করছেন, কিন্তু অভিশাপটা তো ওনার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, আমাদের জাতির জন্য আশীর্বাদ। যেটা উনি বলেছেন, ওনার যাওয়ার কথা ছিল জেলখানায়, উনি গেছেন, থেকে এসে উনি এখানে বসছেন। তো উনি নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রেখেই একটা নির্বাচন দেওয়াটাই আমি মনে করি যে। আব্দুল সালাম, একটা মানে অনেকগুলো প্রসঙ্গ এখন আলোচনার মধ্যে আছে, যেমন আপনাদের দিক থেকে কেউ কারো মুখ থেকে শুনেছে যে আপনারা আশঙ্কা করছেন যে বিএনপিকেও মাইনাস করবার একটা চেষ্টা আছে কি না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অনেকে মনে করেন যে পুরো অতীতটাকে মুছে ফেলে নতুন একটা বাংলাদেশ, নতুন একটা ইতিহাস তৈরির একটা চেষ্টা আছে। এবং তৃতীয়ত যেটা আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ, যেটাকে স্বৈরাচার, ফ্যাসিস্ট, যে অভিধায় অভিষিক্ত করা হোক না কেন, তো রাজনৈতিক দল হিসেবে তার রাজনীতি করবার অধিকার থাকবে কি থাকবে না, সে নির্বাচন করতে পারবে কি না এই দলটি, এই প্রসঙ্গ আলোচনার মধ্যে আছে। তো আমি একটু আপনাদের দুজনের মতামত শুনতে চাই এই জায়গায়। এই জন্য আসলে সবাই আমরা বলি ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। বিএনপিকে মুছার জন্য, বিএনপিকে শেষ করার জন্য এই আওয়ামী লীগ কী চেষ্টা না করছে, তাই না? বেগম খালেদা জিয়াকে জেলে নিছে, তাকে জেলখানায় মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমাদের দেশনায়ক তারেক রহমানকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়েছে যাতে দেশে না আসতে পারে, সেটা করছে। আমাদের এমন কোনো নেতা কর্মী নাই যার বিরুদ্ধে অসংখ্য মামলা দেয়নি। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করছে, হত্যা করছে, কিন্তু তারপরেও তো বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। তাই কাজে এখন যদি কেউ সেই চিন্তা করে থাকে, তাহলে ওইটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে এটা সম্ভব না। আর আরেকটা যেটা আপনি বললেন, অতীত থেকে তো আপনাকে শিক্ষা নিতেই হবে। অতীতের ভুল ভ্রান্তিগুলো আপনাকে দূর করে সামনে যেতেই হবে। কাজে অতীত তো স্বাভাবিক। আমার 52কে আমি ভুলে যাব, আমার 71কে আমি ভুলে যাব, আমার 90কে আমি ভুলে যাব, তাই না? আমার তো সেগুলো আমাকে অনুপ্রাণিত করবে। পাশাপাশি অতীতের 72 থেকে 75-এর যে অবস্থা, সেটাও আমরা ভুলে যাব না, এবং আওয়ামী লীগের 15 বছর যে অত্যাচার এবং গণতন্ত্রহীনতা, এটাও তো আমরা ভুলে যাব না। কেউ ভুলে গেলে তো সবই শেষ হয়ে গেল। ভুলে যাওয়া যাবে না, সবটা থেকে শিক্ষা নিতে হবে। তো কাজে এখানে কেউ যদি মনে করে যে সব কিছু বাদ দিয়ে একটা নতুন, অত সহজ না তো। এটা কি আপনার নতুন কি করেন বলেন না কেন? আমরা তো বলছি যে আমরা 31 দফা দিছি, এখন পর্যন্ত তো সরকার এর বাইরে কিছু আহামরি কিছু দিতে পারে নাই, এবং সেগুলো নিয়ে আলোচনাও করতেছে না। তাই কাজেই এইখানে কোনোভাবেই সেটা সম্ভব না। বারবার একটা কথাই বলবো, রাজনীতিটা রাজনীতিবিদদের জন্যই। রাজনীতিটা ওই আপনি যদি অ্যাডহক কমিটি বানায় দিয়ে রাজনীতি করতে চান, বা ওই ব্যুরোক্রেসিকে এনে রাজনীতি করতে চান, তাহলে তো এটা রাজনীতি হবে না। যেটা শেখ হাসিনাও চেষ্টা করছিল, পার্লামেন্ট বানায় ফেলছিল ব্যবসায়ীদের বানায় ফেলছিল। আর বিভিন্ন জায়গায়, ওইখানে আবার পার্লামেন্টে দেখছি কি সুন্দর গান হয়েছে, পার্লামেন্টে দেখছি আরও কত ধরনের কত কিছু হয়েছে, তাই না? সেটার জন্য তো পার্লামেন্ট না। পার্লামেন্টটা তো দেশের একটা সম্মানের জায়গা, একটা যে জায়গা থেকে রাষ্ট্র পরিচালনা হওয়ার সমস্ত দিক নির্দেশনা আসবে। আজকে সেই পার্লামেন্ট তো ছিল না, কাজেই সেখানে রাজনীতিবিদ ছিল না বলেই। কারণ আমরা দেখছি, যেটা আমি প্রথমেই বলছি, যে 52-54 বছরে আমরা গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না, রাজনীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলাম না, রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা ফিরিয়ে দিতে পারলাম না বলেই কিন্তু সংকট। কিন্তু রাজনীতিটা যদি ডিকটেট করেন অন্যরা, রাজনীতি যদি ডিকটেট করে যে রাজনীতির সাথে নাই, যে ছোট জীবন থেকে যে নিজেকে নিয়ে শুধু চিন্তা করছে, দেশকে নিয়ে ভাবে নাই, তাকে দিয়ে যদি
দেশের চিন্তা করতে বলেন, রাজনীতির চিন্তা করতে বলেন। আজকে কি মেধাবী ছাত্ররা আজকে রাজনীতিতে সম্পৃক্ত হইতে চায় না? এটা কি কেউ বলবে? বোকাও বলবে যেটা দেশের জন্য ভালো? এটা তো কেউ বলবে না। তাই কাজে রাজনীতিটাকে আপনি সেইভাবে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেন। রাজনীতিটাকে হ্যাঁ পরিচ্ছন্ন করতে চান, পরিচ্ছন্ন আসেন না, করেন, দেখা যাক না। পরিচ্ছন্নতা আপনি আগে নাইমাই তো করতে হবে। জিয়াউর রহমান সাহেব ওই মাঠে নামছিল বলেই প্রশাসনকেও মাঠে নামাইতে পারছিল, যে কারণে সমস্যার একে দাঁড় গোড়ায় সে গেছিল বলেই সমস্যাকে সে দেখছে, সমস্যার সমাধান করতে পারছে। তা এখনও আসেন না, রাজনীতিটা পরিচ্ছন্ন আমরাও তো চাই, কারণ আমরা রাজনীতি করে আসছি, আমাদের অন্য কোনো পরিচয় নাই, একটা রাজনীতিবিদ, এটাই পরিচয়। তো কাজে দেশের জন্য যুদ্ধ করছি, এখনও যুদ্ধ করে যাচ্ছি, এটাই রাজনীতি। আমরা তো চাই আমরা যা পরিচ্ছন্ন রাজনীতি হোক, তাহলে রাজনীতিবিদরাই জায়গা পাবে। কিন্তু রাজনীতিবিদরা তো লাস্ট পার্লামেন্টে রাজনীতিবিদরা বলছে আমি বড় না আমার এইচডিও বড়, আমার সিদ্ধান্তটা হবে নাকি এইচডিওর সিদ্ধান্তটা হবে। আমরা দেখছেন না পার্লামেন্টে, লাস্ট পার্লামেন্টই তো বলছেন। তাই কাজে বাস্তবতাটা হলো এটাই যে আমরা দোষ দিতে পারি, কিন্তু কে দোষ দিচ্ছে, কে দোষ দিচ্ছে সে আমাকে নিয়ন্ত্রণ। অর্থাৎ এখানে টোটাল দেশটাকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গেছে। এটা হলো দুর্ভাগ্য যে শেখ মুজিবুর রহমান সাহেব যত জেল খাটছে গণতন্ত্রের জন্য, কিন্তু তিনি দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষমতায় আসার পরে রাজনীতি থেকে দেশটাকে সরায় দিলেন। আর ইতিহাস সত্য এটাই যে জিয়াউর রহমান সাহেব একজন রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও তিনি কিন্তু রাজনীতিটাকে প্রাধান্য দিয়েছেন, গণতন্ত্রকে প্রাধান্য দিয়েছেন, নির্বাচনকে প্রাধান্য দিয়েছেন। সেটার জন্য কিন্তু তিনি ওই আন্ডারগ্রাউন্ড পলিটিক্স থেকে ওভারগ্রাউন্ড পলিটিক্সে সবাইকে নিয়ে আসছেন। তোয়া সাহেবের মতো লোককে তিনি পার্লামেন্টে নিয়ে আসছেন, তাই না? ডক্টর কামাল হোসেনের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছেন যে কথা বলেন, অর্থাৎ জনগণের সমস্যা কীভাবে সমাধান করা যায়, আসেন কথা বলেন। তো সেই কারণে মেধার তো কোনো বিকল্প নাই, দেশপ্রেমেরও কোনো বিকল্প নাই। এটা ট্যাবলেট খাওয়াই দিলে দেশপ্রেম বাড়বে না, আর ট্যাবলেট খাওয়াই দিলেই আমার মেধা আমার 50 থেকে 100 হয়ে যাবে না। তাই কাজে সেইটার জন্য দরকার হলো মেধাবী দেশপ্রেমিক লোকজন আজকে দরকার। এবং রাজনীতিটাকেও বিরাজনীতিকরণ করে দেশকে আগানো যাবে না। যেটা আমি বললাম যে শেখ মুজিবুর রহমান সাহেব বিরাজনীতিকরণ করতে যায় দেশকে পিছাইছে, জিয়াউর রহমান সাহেব রাজনীতিটাকে ফিরিয়ে দিয়া দেশটাকে অনেক দূর আগে। আওয়ামী লীগের ভবিষ্যৎ, এটা যার ভবিষ্যতে নির্ধারণ করবে। যদি আপনারা কি চান ওই যে আলোচনা আছে যে আওয়ামী লীগকে স্পেস দেওয়া হবে না, নির্বাচন করতে পারবে না বা রাজনীতি করতে পারবে না, এই কথাটা তো আমি আপনার এখানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন বলছি যে গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য দরকার না, আওয়ামী লীগের জন্য দরকার। এবং একটা সময় আসবে যখন আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য কাঁদবে, আপনারা এখানে বসে বলছি, তাই না? তো এখন তারা কাঁদতেছে, কারণ তারা তো গণতন্ত্রে বিশ্বাসই করে না। আওয়ামী লীগ যেটাই বললাম 72 থেকে 75 কেন তারা গণতন্ত্র কায়দা নিল, আবার যখন তারপরে জনগণের কাছে মাপ চাইলো এই শেখ হাসিনা, কিন্তু তারপর আবার সে ফ্যাসিবাদ হয়ে গেল, ফ্যাসিস্ট হয়ে গেল। ওরে এমপি বানায়, ওরে ওইটা বানায়, ওরে এইটা দিয়ে দেয়, ওরে এত লক্ষ টাকা দিয়ে দেয়, ওরে ব্যাংক দিয়ে দেয়। অর্থাৎ রাষ্ট্রটা কিছু না। এখানে কি বলে আমি এই ব্রিজ বানাইছি আমি নিয়ে নিব, আমি বিদ্যুৎ দিছি আমি বিদ্যুৎ নিয়ে নিব, তাহলে এই বিদ্যুৎ পাইবা কই তোমরা? আরে তার মানে একটা ব্যক্তি, অর্থাৎ একটা তার ভাব যে সে একটা সব কিছু হয়ে গেছে। কারণ রাজনীতি তো করে নাই, গণতন্ত্র তো করে নাই, তা তারা গণতন্ত্র কীভাবে হচ্ছে? তারা তো গণতন্ত্রে বিশ্বাসই করে না। এই কারণেই আওয়ামী লীগ শুধু নিজের ক্ষতি করে নাই, আজকে দেশটার ক্ষতি করে দিয়ে গেছে। আজকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সে ধ্বংস করে দিছে, আজকে বিচার বিভাগকে ধ্বংস করছে, আজকে প্রশাসনকে সে ধ্বংস করছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, আজকে আর্মিকে ধ্বংস করছে। কি করে না আজকে বিডিআরের ঘটনা ঘটায় আজকে কোথায় নিয়ে গেছে? আজকে ধর্মের নাম বলে আজকে কিভাবে শাপলা চত্বরে সেখানে কিভাবে খুন করছে, আজকে গণতন্ত্রের কথা বলে কিভাবে 5ই আগস্টের পরে গণহত্যা করছে। এবং যদি সেই সময় বারবার যেটা সেই সময় যেমন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আগেও ভালো ভূমিকা নিয়েছিল, 5ই আগস্টের আগেও যদি সেনাবাহিনী সেই ভূমিকা না নিত তাহলে হয়তো আরও কয়েক হাজার সে মেরেও আজকে আরও রক্ত পিপাসু হয়ে সে ক্ষমতায় থাকার চেষ্টা করত, কিন্তু পারে নাই। যেহেতু সেনাবাহিনী সেইভাবে এখন কি মানে সেটা তো ধরেন তাদের একটা অভিজ্ঞতা হলো বা এটাই তাদের প্রাপ্য ছিল, বাট ভবিষ্যৎ কি? এই প্রাপ্য তাদের ছিল, কাজে এই প্রাপ্যটাকে তারা বুঝুক, এখনও তো বুঝে নাই, বুঝে আসুক, আগে জেলে যাক, বিচার টিচার হোক, তারপর জনগণ যদি সবকিছু জনগণের উপরে, সব জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেটা পরে। মিস্টার সাদাত সেলিম, না দেখুন আপনার 5ই
অগাস্টের যে অভাবনীয় একটা ঘটনা, যেটা আমরা আসলে আমরা আন্দোলন করেছি 15 বছর, কিন্তু আমরা এরকম চিন্তা করিনি যে শেখ হাসিনা এইভাবে এখানে এক কাপড়ে পালিয়ে যাবে, এটা আমরা চিন্তা করিনি। এটাই ঘটছে বাস্তবে। এবং আওয়ামী লীগ যে আশঙ্কাটা করতো যে এক রাতে 5 লক্ষ লোক মারা যাবে এবং তাদের সেই ব্যবস্থাপনাটা, সেটা হয়নি শুধুমাত্র দেশনায়ক তারেক রহমানের কারণে। তার একেবারে অত্যন্ত কঠিন এবং কঠোর একটা মনোভাবের কারণে কিন্তু দেশের মধ্যে একদম আওয়ামী লীগের তো আপনি যারা 5 লক্ষ না, 500 না, 50 জনের তালিকাও দিতে পারবেন না যে তারা মানে 5ই অগাস্টের পরে তাদেরকে খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে। এবং আপনার বিএনপির অবস্থাটা এমন হয়েছে যে ধরেন বিভিন্ন বাজারে বিএনপির প্রতিষ্ঠান দখল হয়েছে, বিএনপি এখন সেটা কিন্তু আর পুনর্দখলও করতে পারছে না। তারেক রহমান সাহেব সেই স্পেসও দিচ্ছে না, বলছে যে আইনের মাধ্যমে এটা করা হবে। তারেক রহমান দলটাকে অত্যন্ত সুসংগঠিত করে এখন নির্বাচনমুখী একটা প্রচারণার জন্য অপেক্ষা করছেন। তিনি কিন্তু আপনার প্রথম দিনের প্রথম ক্ষণেই তিনি বলেছেন যে পরাজিতদেরকে কিন্তু আশ্রয় দেওয়ার নৈতিক দায়িত্ব কিন্তু বিজয়ীদের। এবং সেই মেসেজটা কিন্তু উনি যে দলটাকে খুবই মানে একদম মানে ওনার দৃঢ়ভাবে ওনার নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন বলেই কিন্তু দেশে একটা মানে এনার্কিজময় নেই। আমি আমার ইউনিয়নের কথা বলি, আমার ইউনিয়নে 5 জন আওয়ামী লীগের হাতে 5 জন বিএনপির কর্মী নিহত হয়েছেন, তার মধ্যে কিন্তু 2 জনের লাশ পাওয়া যায়নি। আমাদের ইউনিয়নে কিন্তু একটা আওয়ামী লীগের নেতাকে একটা ফুলের টোকা দেওয়া হয়নি, কিন্তু দেওয়া হয়নি এই কারণে যেটা 5 আগস্টের পরে 5 আগস্টের পরে এটা কিন্তু দেওয়া হয়নি। এবং এটা তারেক রহমান সাহেব দেখেন, আপনার যখনই দেখছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে তৈরি করার চেষ্টা করছে, একেবারে জিরো টলারেন্স। গতকালকে পরশু দেখেছি যে উনি একটা মানে করেছেন, মানে ওনার নির্দেশে আপনার মানে বলা হয়েছে সমস্ত বিলবোর্ড ফেস্টুনটা নামিয়ে ফেলার জন্য। অর্থাৎ বিলবোর্ড ফেস্টুনটা তো দেওয়াটা একটা রাজনৈতিক দলের একটা নেতার একটা শখ, অথবা এটা একটা প্রচারণা, অথবা এটা একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ। তিনি সেটাকেও কিন্তু তিনি আপনার করছেন। এখন যদি বিএনপিকে মাইনাস করে তো আপনার মইনুল আহমদ চেষ্টা করেছেন, বেগম খালেদা জিয়া অনমনীয় দৃঢ়তা প্রদর্শন করে কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। তিনি বলেছেন যে সবচাইতে খারাপ গণতান্ত্রিক শাসনও স্বৈর শাসন থেকে ভালো। সেই প্রেক্ষিতে কিন্তু উনি 2008 সালে নির্বাচনে গিয়েছেন। নির্বাচনে গেলে বিএনপি পরাজিত হবে, নির্বাচনে গেলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে মনে করেও কিন্তু তিনি স্বৈর শাসন থেকে, সেনা শাসন থেকে দেশটাকে গণতান্ত্রিক পর্যায়ে আনার জন্য করেছে। কিন্তু হাসিনা কী করলেন? হাসিনা একদম মানে ধ্বংস করে দিয়েছেন। এখন আপনি যে আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগ তো তার রাজনৈতিক চরিত্রটা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগটাকে আওয়ামী লীগ করতে দেয়নি। আওয়ামী লীগটা করেছে কে? আপনার থানাতে আওয়ামী লীগের সভাপতি হলো টিওনো এবং ওসি হলো যে সেক্রেটারি। আপনার দেখেন ওসি নিজে স্লোগান ধরতো, এবং আপনার সংসদ সদস্যরা সংসদের মধ্যেও বলছে যে একটা পিওনো আমাদেরকে দাম দিচ্ছে না, মানে ব্যবস্থাপনাটাকে এই পর্যায়ে নিয়ে গেছে। এবং এসপিডিসি এদের নিয়ন্ত্রণেই কিন্তু রাষ্ট্রটাকে নিয়ে গেছে, দলটাকে আর সেইভাবে করে নেই। ইভেন উনি আপনার দলের যারা মানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য, অথবা 75 পরবর্তীকালে আওয়ামী লীগকে একটা দল হিসেবে দাঁড় করানোর জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ তিতিক্ষা করেছেন, তাজউদ্দিনের পরিবার করেছেন, তোফায়েল আহমদরা করেছেন, আমরা করেছেন, তাদেরকে একদম অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছেন। তিনি কিন্তু উনি মানে রাষ্ট্রপতি, স্পিকার এইসব পদে এমন ব্যক্তিকে বসিয়ে উনি তার ক্ষমতাটা দেখিয়েছেন যে আল্লাহ তাআলার পরে বা আল্লাহ তাআলার আগেও আমার ক্ষমতা আছে। উনি পুরো ব্যবস্থাপনাটাকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে মাঠে নামার মতো অথবা রাজনীতি করার মতো সে অবস্থানে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ কিন্তু চাইলেই এখন রাজনীতি করতে পারবে না। আর আওয়ামী লীগের আমাদের সেটা তো ধরেন একটা বাস্তবতা, এটা বাস্তবতা। কিন্তু আপনি সরকারের থেকে বা প্রতিপক্ষ রাজনৈতিক দল হিসেবে আপনি ক্যাম্পেইন করতে পারেন যে আওয়ামী লীগ রাজনীতি করবে না, কিন্তু আপনি আওয়ামী লীগকে স্পেস দিবেন না সেটা চান কিনা, বা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না সেটা চান কিনা, দ্যাটস মাই কোশ্চেন। না দেখুন, আওয়ামী লীগ তো এই মুহূর্তে স্পেস পাওয়ার মতো অবস্থানে নাই। আর নির্বাচন আওয়ামী লীগ করতে পারবে কিনা? আওয়ামী লীগের তো প্রত্যেকটা সদস্যের নামে মামলা হয়েছে, প্রধানমন্ত্রীর নামে হত্যা মামলা হয়েছে। বিএনপির আমলে যেমন 1 লক্ষ মামলায় 50 লক্ষ আসামি, এখানে প্রায় কাছাকাছির মতো ঘটনা ঘটছে। এই মামলা মোকাবিলা করে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? কারণ আমি বলছি যে সেটা তো তার দুর্বলতা, তার সীমাবদ্ধতা, কিন্তু আদার সাইড থেকে না, আমার মনে করি আমরা যদি জনগণের ভাষা বুঝে থাকি তাহলে জনগণ কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে আসুক অথবা আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তাদের রাজনৈতিক তৎপরতা পরিচালনা করুক, এটা কিন্তু জনগণ চায় না। এটা আমরা জনগণের মানে নাড়ি ধরে বুঝতে পারছি। আপনার ধরেন আপনি এটা জনগণের নাড়ি ধরে বুঝতে পারছেন, আর জনগণের নাড়ি ধরে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে তাদের আসলে সব কিছু শেষ করে ঠিকঠাক করে দিয়ে নির্বাচন দেওয়া উচিত,
না দেখুন, আমরা তো তাহলে কি বলবেন? বা আওয়ামী লীগ যেটা করেছে 15 বছরে, সেটা জনগণের নামেই করেছে। আমরা প্রতি সপ্তাহে আমাদের একটা নির্বাচনী এলাকা আছে, আমরা নির্বাচনী এলাকা যাই, প্রত্যক্ষভাবে আমরা জনগণের সাথে মোকাবিলা মানে যোগাযোগটা থাকে। তাহলে জনগণের নারীটা আমরা যতটা বুঝতে পারবো, এই সরকারের যেসব উপদেষ্টা আছে এদের সাথে জনগণের অধিকাংশের সাথে কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই জনগণ নামেই করে। না, সবাই জনগণের নামে করলো। আমরা আওয়ামী লীগও যা করেছে তার স্বৈরতন্ত্র, ফ্যাসিজম সব জনগণের নামেই করেছে। না, আওয়ামী লীগ যেটা জনগণের নামে করলেও কিন্তু জনগণ যে আখেরে তাদের পক্ষে ছিল না, এটা তো প্রমাণিত হয়ে গেছে। কিন্তু তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে জনগণকে, দেশকে অনেক মূল্য দিতে হয়েছে, জনগণকে চরম মূল্য দিতে হয়েছে, দেশকে চরম মূল্য দিতে হয়েছে, দেশের অর্থনীতিটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ দেশে এমন এমন অপ্রয়োজনীয় প্রকল্পগুলো হাতে নিয়েছে যেগুলো কোনো দরকার ছিল না। আজকে সেটা ঋণ পরিশোধ করার জন্য আমাদের দেশের অর্থনীতি রক্তকরণ। ধন্যবাদ। আর কিছু যোগ করবেন? 30 সেকেন্ডস আমি শেষ করব। না, আমি যেটা এখন যেটা মানে একটাই আমাদের চাওয়া পাওয়া, যেটা আমরা যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি, ভোট দেওয়ার জন্য, আমাদেরকে দয়া করে ভোট দেওয়ার একটা সুযোগ করে দেন। আমরা ভোটটা চাই এবং এটা অতি দ্রুত আমরা মনে করি, এবং ইতিমধ্যে প্রত্যেকের মধ্যে উপলব্ধি এসছে আসলে দেশ পরিচালনা করাটা রাজনীতিবিদদেরই দায়িত্ব এবং রাজনীতিবিদদের কাজ। রাজনীতিবিদ দেশটা নিরাপদ। মিস্টার আব্দুল সালাম, ক্লোজিং রিমার্কস, ফাইনাল রিমার্কস। না, ফাইনাল হলো একটাই, যেটা আমরা চাবো, যে আমরা যে কথাটা বারবার বলতেছি, যে আমরা এই সরকারকে, এই দেশের মানুষ মানে আন্দোলনকারী জনতা, ছাত্র বিদায় করেছে, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে। যে গণতন্ত্রটা তারা খেয়ে ফেলেছিল, মানুষের ভোটের অধিকার খেয়ে ফেলেছিল, এবং একমাত্র সেটাই সমাধান। কোনোভাবেই একটা অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকে অটোমেটিক্যালি সে অটোক্রেসির দিকে যাবেই। তার যেমন তার নিজের উপরেই তার একটা অহম বাড়বে, যে আমি মনে করি এইটাই ঠিক। কোনটা ঠিক সেটা পাবলিকের ওপিনিয়ন নেন না। অর্থাৎ আপনি যেটা বললেন, যান কাকে পাবলিক ভোট দিবে সেটা তো পাবলিক ডিসাইড করবে। কিন্তু আওয়ামী লীগকে আমরা দেখছি, শেখ হাসিনাকে আমি ভোট দেবো কি ওই তারেক ক্ষমতা আসার জন্য, ওই বিএনপি ক্ষমতা আসার জন্য, সে তো প্রকাশ্যে বলছে, এই জন্য ভোটই দেয়নি। তো কাজে এই সরকারও যদি মনে করে ওইটা, যে ওই চিন্তাটাই যদি তার মাথায় আসে, হ্যাঁ, তাহলে কি ওইটাই, তাহলে যদি ওই এখন কি বিএনপিকে নিয়ে আসবো, তাহলে তো ওই একই পথ হলো, তাই না? কাজেই জনগণের রায়টা হলো বড়। জনগণ কি চায় সেটা আমি চাইলাম কি চাইলাম তাতে আসা যায় না কিছু, তাই না? জনগণ চায় কি না, জনগণ যদি বিএনপিকে চায় তাহলে কি হাজার চেষ্টা করলেও তারা ঠেকাইতে পারবে? আর আমরা বলছি যে শুধু ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। যদি ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করতো, শেখ হাসিনা তো বহুবার অফার দিছিল শেয়ার করার জন্য, ক্ষমতা করে নেই তো। যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো তিনি ছেড়ে দিয়েছিলেন। যদি বিএনপি ক্ষমতা রাজনীতি করতো, তাহলে 5ই আগস্টে বলতে পারতো যে হ্যাঁ, আমরা যারা আন্দোলন করছি আমরাই ক্ষমতা নিব। আমরা তো চাইনি সেটা। আমরা চেয়েছি যে না, আমরা একটা নির্বাচন চাই, নির্বাচনের জন্য একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চাই। ওই সময় তো এটা তো কোনো বিষয় না। কাজে বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপি জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরাই দিতে চায়, জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে চায়। এবং বিএনপি তারপরও বলছে যে শুধু বিএনপি ক্ষমতায় যেতে চায় না, আওয়ামী লীগ রাষ্ট্র ব্যবস্থাটাকে ধ্বংস করে দিছে। কাজে ধ্বংসস্তূপকে যদি আবার চলমান আনতে হয়, সংস্কার করতে হয়, তাহলে একা বিএনপি না, সকল আন্দোলনকামী রাজনৈতিক দলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতে হবে। এবং পাশাপাশি দেশের যারা বুদ্ধিজীবী আছে বা সাংবাদিক আছে, যারা রাষ্ট্র গড়ায় অংশগ্রহণ করতে পারে, তাদের জন্য একটা আপার হাউসের কথাও বলেছে। অর্থাৎ আমরা সবাইকে নিয়ে আমরা পরবর্তীতে রাষ্ট্রটা গড়তে চাই। কাজে বিএনপি এককভাবে এখানে কোনো ক্ষমতার কথা বলে নাই, বিএনপি বিশ্বাসও করে না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার সাদাত হোসেন সেলিম এবং মিস্টার আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, পুরো আলোচনার সারাংশ এটি যে সরকার খুব একটা ফাংশন করতে পারছে না বা ডেলিভার করতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকার, তার খুব বেশি পারবারও কথা নয়, কিন্তু সে অনেক কিছু করতে চাইছে। যে কাজটা আসলে রাজনীতিবিদদের এবং যে কাজটা আসলে সময় সাপেক্ষ, সেই কাজটা তারা করতে চেয়েছে। যে কারণে আমার টেবিলের দুপ্রান্ত থেকেই রাজনীতিকরা বলছেন যে তাদের দ্রুত একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং সেটা নিশ্চিত করা দরকার।
এবং সেটা যদি তারা না করেন বা সেই ঘোষণা যদি তারা না দেন, হয়তো বাংলাদেশে ডিসেম্বরের পরে আবার নতুন করে নির্বাচনের দাবিতে আন্দোলন দেখতে হতে পারে। দ্বিতীয় কথা যেটা আলোচনার মধ্যে এসছে যে ওনারা অবশ্য ওনাদের রাজনৈতিক অবস্থান থেকে বলেছেন, কিন্তু সাধারণভাবে আইডিয়ালি যেটা হওয়া উচিত যে কে রাজনীতি করবে কে করবে না, কাকে ক্ষমতায় বসানো হবে কাকে ক্ষমতায় বসানো হবে না, সেটা সিদ্ধান্ত গ্রহণ করবার একমাত্র ক্ষমতা দেশের জনগণের, এবং তার একটা আনুষ্ঠানিক স্বীকৃত পন্থা আছে। সেই পন্থায় এটি অন্তর্বর্তীকালীন সরকার পারসেপশন বলি বা যে কোনোভাবেই বলি না কেন, জনগণের তার প্রতি সমর্থন আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তার কিন্তু আনুষ্ঠানিক কোনো সমর্থন বা স্বীকৃতি কিন্তু সেই অর্থে নেই। কাজেই সেটা একটা ভোটের মাধ্যমেই হতে পারে। কাজেই সেই ভোটটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং সেখানে যেন বাংলাদেশের প্রতিটি নাগরিক সে যেই হোক না কেন, তার যে পরিচয় থাকুক না কেন, 1971-এর পূর্বে কিংবা গত 15-16 বছরে বা কিংবা তারও এই মাঝখানে, সেটা আসলে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার উচিত। সেটা যদি না হয় তাহলে আসলে যে বৃত্তচক্রের মধ্যে আমরা 53 বছর ধরে ঘুরপাক খাচ্ছি, সেই বৃত্তচক্রেই আমরা কিন্তু ঘুরপাক খেতে থাকবো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।